জন্মগ্রহণ করা লাগবে শেখ মুজিবের মতো শয়তান হওয়ার জন্য। ওসমান হাদির ঘটনা নিয়ে সেই জল্পনা কল্পনা সত্য হচ্ছে। দর্শক, পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রহস্য ফাঁস করে দিচ্ছে। বাংলাদেশের রাজনীতি উত্তাল করে ফেলছেন তিনি কার্যত, এবং এটা নিয়ে তোলপাড় শুরু হয়ে যাবে। হাদিরে যারা মারছে তাদের নাম যদি প্রকাশ করা হয় তাহলে বাংলাদেশ উত্তপ্ত হবে। এর মানে হইতেছে কি যে যারা মারছে তারা এদের সরকারি পর্যায়ে কোনো লোক আছে অথবা বাংলাদেশে কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হইতে পারে। মাননীয় প্রধানমন্ত্রী আপনি জ্ঞান অর্জন করুন, আপনাদের পালাবার পথ পাবেন না। আপনারা আপনার ডানে বামে যারা আছে চোর, এদের অতীত রেকর্ড কারই ভালো না। আমরা তাদেরকে চিনি, আপনার মায়ের সাথে তারা ছিল, পাশে আশেপাশে ছিল। কয়েকজন মাত্র সৎ ব্যক্তি ছাড়া বাকি সবাই চোর এবং দেশটা সর্বনাশ করেছে, ভারতকে লাভবান করেছে, দেশের জনগণের ক্ষতি করেছে। ব্যর্থতা এত বেশি যার প্রত্যেকটা ব্যর্থতার পেছনে দায় মূলত হোম মিনিস্ট্রি। হোম মিনিস্ট্রি এখানে অনেক বেশি ব্যর্থ। সালাউদ্দিন সাহেব বর্ডার নিয়ন্ত্রণ করতে পারেন না, বর্ডারে কিলিং হচ্ছে সেটাকে তিনি এক্সপোজ করে যাচ্ছেন ভিন্নভাবে, এবং সেই কিলিংকে লিটারালি অস্বীকার করে গেছেন। এন্ড যখন বর্ডার কিলিংকে বাংলাদেশ থেকে অস্বীকার করা হয় সেটা বেনিফিট বাংলাদেশকে দেয় না, অনলি বেনিফিট দেয় হচ্ছে ইন্ডিয়া। তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা বক্তব্য শুনলাম, সেখানে তিনি বলছেন যে ওসমান হাদির হত্যাকারীদেরকে যখন গ্রেফতার করা হয় তখন তার কাছে ভারতের হোম মিনিস্টারের কল আসে। ভারতের হোম মিনিস্টার হচ্ছেন অমিত শাহ, আমরা সবাই জানি। এবং কল আসার পরে কল আসে এবং এই বিষয়টা নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়। এই বিএনপির ঋণ খেলাপি সরকার যদি আগামী 5 বছর ক্ষমতায় থাকতে পারে, হাসিনার রেকর্ড ভেঙে দিবে বলে আমি মনে করি। নাসিরউদ্দিন পাটোয়ারির জীবনে অনেক বড় সংখ্যা দেখা দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে ওসমান হাদির ভাগ্যে যে নির্মম পরিহাস লেখা হয়ে গেছে, নাসিরউদ্দিন পাটোয়ারির জীবনেও ঠিক এরকম একটি কালো অধ্যায় যে কোনো মুহূর্তে নেমে আসা বিচিত্র। গত 5 দশকে সবচেয়ে দুর্নীতিবাজ করাপ্ট ক্লাউনদেরকে এই মন্ত্রণালয়গুলোর দায়িত্ব দিয়েছে প্রত্যেকটা সরকার। দেখবেন গত 5 দশকে নামক ভারতীয়রা যে এখনো পর্যন্ত বাংলাদেশের প্রত্যেকটা আনাচে কানাচে আছে, এটা সত্য। কিন্তু আপনাদের কাছে আমার প্রশ্ন রইল, ওই ভারতীয়রা কাদের ছায়া তলে আছে? আজকে নাসিরউদ্দিন পাটোয়ারি বেনাপুর সীমান্তে গেছে সীমান্ত পাহারা দেওয়ার জন্য, আর ওখান থেকে ফিরার পথে ওই ভারতীয়রা নাসিরউদ্দিন পাটোয়ারির গাড়ির উপরে হামলা করছে। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। দর্শক, ভিডিওর শুরুতেই যে ভিডিওগুলোর অংশ বিশেষ আপনারা দেখেছেন, ভিডিওর অংশগুলো দেখেই বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। দর্শক, তাই সবাইকে বলবো ধৈর্য সহকারে আজকের এই ভিডিওগুলো দেখতে হবে আপনাদের, তাহলে সবকিছু জানতে পারবেন বা বুঝতে পারবেন। তো চলুন কথা না বাড়াই ভিডিওগুলো দেখে আসি। দাঁড়ান, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্রতিনিয়ত এ ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি। এবং কল আসার পরে কল আসে এবং এই বিষয়টা নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়। তো মমতা বন্দ্যোপাধ্যায় এটা বলছিলেন যে তাকে কাদেরকে দিয়ে হত্যা করিয়েছেন এটা আমরা জানি, মানে এটা বলে দিলে বাংলাদেশের পরিস্থিতি উত্তপ্ত হতে পারে। তো এটা দিয়ে একটা বোঝা যায়, আমরা একটা আন্দাজ করতে পারি যে এই হত্যার সাথে, যেহেতু সেখানে আসামিদেরকে গ্রেফতার করার পরে নিশ্চয়ই প্রাথমিক জিজ্ঞাসাবাদ তদন্ত হয়েছে, জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাদেরকে, এবং জিজ্ঞাসাবাদের মাধ্যমেই নিশ্চিতভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় জানতে পেরেছেন, এছাড়া তার জানার উপায় নাই। তো জিজ্ঞাসাবাদে নিশ্চিতভাবেই কিছু নাম এসছে, এবং সেখান থেকে তিনি হয়তো বুঝতে পেরেছেন যে কাদেরকে দিয়ে হত্যা করা হয়েছে। কিন্তু একটা জিনিস স্পষ্ট বোঝা যাচ্ছে যে তিনি যখন বলছেন যে কাদেরকে দিয়ে হত্যা করিয়েছেন, তার মানে তিনি ইঙ্গিত করছেন অমিত শাহের দিকে, ভারতের হোম মিনিস্টার, এবং ভারতের বিজেপি সরকারের সেন্ট্রাল গভর্নমেন্টের দিকে কিন্তু তিনি ইঙ্গিত করছেন। তার মানে এই হত্যাকাণ্ডটা শুধুমাত্র যে আওয়ামী লীগের মাধ্যমে হয়েছে এমনটা না, এটার সাথে ভারতেরও বিজেপির বা আরএসএসের বা বর্তমান সেন্ট্রাল গভর্নমেন্টের যোগসূত্র আছে। এটা আমরা মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি তখনকার মুখ্যমন্ত্রী ছিলেন পশ্চিমবঙ্গের, তার বক্তব্যের মাধ্যমে আমরা এটা অনেকটা ভেরিফাই করতে পারছি। ফলে ওসমান হাদির হত্যাকারীদের বাংলাদেশে আনতে না পারা, বা এখন পর্যন্ত বাংলাদেশে তাদেরকে হ্যান্ডওভার বাংলাদেশের কাছে না করার পেছনে, এবং এই বক্তব্যের পর আমি আরও সন্দেহান যে তাকে হ্যান্ডওভার আসলে করা হবে কি হবে না, এটা একটা গভীর শঙ্কার দিকে চলে গেছে। তবে আমাদের দাবি থাকবে যে সরকার, আমাদের দেশের নাগরিকদের এটা জানার অধিকার আছে, এবং অবশ্যই এই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত হওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য, এবং আমাদের এটা জানার প্রয়োজন যে কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। এর সাথে আওয়ামী লীগ সহ ভারত সরকার জড়িত, এটা আমরা বুঝতে পারলাম, এবং স্পেসিফিকলি কারা জড়িত, এবং দেশের অভ্যন্তরে এখন যারা রাজনীতি করছে বা বিভিন্ন জায়গায় আছে তাদের মধ্যেও কেউ জড়িত কিনা এটা জানা স্বচ্ছতা প্রয়োজন। সেজন্য জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে এবং বাংলাদেশের নাগরিকদের পক্ষ থেকে আমরা দাবি করছি যে দ্রুত সময়ের মধ্যে তাকে, তার হত্যাকারীদের, ওসমান হাদি ভাইয়ের হত্যাকারীদের যারা ভারতে গ্রেপ্তার অবস্থায় আছেন তাদেরকে দেশে ফিরিয়ে এনে অধিকতর তদন্তের মাধ্যমে বিষয়ে স্বচ্ছতা এটা জনগণের কাছে স্পষ্ট করা প্রয়োজন যে কারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত। হাদিকে নিয়ে আলোচনা থেমে গেছিল, কিছু আলোচনা জীবিত ছিল, কিছু মানুষ সবসময় বইলা বেড়াইতো কাজী নজরুল ইসলামের পাশে তাকে কেন কবর দেওয়া হইল, এটা নিয়ে তাদের চুলকানি ছিল। এই ধরনের আলোচনার মধ্যে মমতা ব্যানার্জি কিছু সত্য তুলে ধরল। হ্যাঁ, মমতা ব্যানার্জিকে আমি খুব একটা পছন্দ করি তা না, কিন্তু তারপরও অনেক পছন্দ করি, কারণ ওনার আমলে মুসলমানরা নামাজ পড়তে পারছে, ঈদ করতে পারছে, মসজিদের মাইকে আজান শুনতে পারছে, যেটাই শুভেন্দু খুইলা নিছে, সমস্ত মাইক খুইলা নিয়ে চলে গেছে। কিন্তু মমতার আমলে এটা ছিল, এই অধিকারটা ছিল, যার জন্য ওনাকে পছন্দ করি। উনি অনেক রকম স্ট্যান্ডবাজি কথাবার্তা বলে, রাজনীতিবিদ, অনেক পুরনো রাজনীতিবিদ, 15 বছর ক্ষমতায় ছিল, কিন্তু গতকালকের ওনার যে কথাগুলা, এটা খুব সিরিয়াসলি নিতে হবে। উনি কি বলতেছে একবার খেয়াল করেন। এত বড় একটা দেশের একজন স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক মুখ্যমন্ত্রীকে, মানে তখন উনি মুখ্যমন্ত্রী ছিল মমতা ব্যানার্জি, তাকে ফোন করে বলতেছে
ওই যে হাদির হত্যাকারী যে ধরা পড়ছে এই ব্যাপারে কোনো মুখ যেন না খোলে পশ্চিমবঙ্গের পুলিশদের বইলা দাও চুপ থাকতে, কোনো কথা বলা যাবে না, এটা আমাদের দেশের ব্যাপার। তার মানে কি ওনারা এই হত্যাকাণ্ডটা চালাইছে, এটাই তো বোঝা গেল, নাকি অন্য কোনো একটা অর্থ আছে এর মধ্যে? এটা নিয়ে আলোচনা করব। এর আগে একটু আলোচনা করতে চাই, মমতা ব্যানার্জি এখন কেন এই কথাগুলা বলতেছে? তখন তো উনি ক্ষমতায় ছিল, তখন কেন বললো না? নির্বাচনের আগে বললে একটা ফায়দা তো পাইতোই মুসলমানদের কাছ থেকে, পাইতো না? কেন তখন মুখ খুললো না? তখন মুখ খুললো না একটাই কারণে, উনি ওয়াদাবদ্ধ, শপথ করছে দেশের সাথে দেশের গোপন কোনো কিছু প্রকাশ করবে না। তখন উনি ক্ষমতায় ছিল, এখন উনি ক্ষমতায় নাই। তার মানে কি জানেন, ওনার ভাগনার উপরে যে রাস্তার মধ্যে হামলাটা হয়েছে, ওই যে ডিম মারছে, টমেটো মারছে, থাপ্পড়ও দিছে, লাথিও মারছে, অনেক কিছু ঘটছে, ওইটার প্রতিবাদ করতে গিয়ে একটা জনসভা ডাকছিল। ওই জনসভার মধ্যে বলতেছে এই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পার্শ্ববর্তী দেশের হাদি হত্যাকাণ্ডের সাথে জড়িত। তার মানে স্বরাষ্ট্রমন্ত্রী জানে কারা এই হত্যাকাণ্ড চালাইছে। চিন্তা করছেন, পার্শ্ববর্তী দেশে একটা হত্যাকাণ্ড হয়েছে, ওই আসামি এখন তাদের হাতে, তারা জানে কারা এই হত্যাকাণ্ড চালাইছে। আর মমতা ব্যানার্জি কি বলতেছে যে আপনারা কাকে দিয়ে এই হত্যাকাণ্ড চালাইছেন, কারা কারা এর সাথে জড়িত, সব কিছু হৃদয়ে লেখা রাখছি। আমার এই হৃদয় সত্যের ভান্ডার, আমার এই ভান্ডারের মধ্যে আমি লেখা রাখছি। কোনো এক সময় হয়তো মুখ খুলবে। সাংবাদিকরা বলতেছিল নামটা বলে দেন দিদি, নামটা বলে দেন, যে না নাম বলা যাবে না, নাম বলে পার্শ্ববর্তী দেশে অস্থিরতা বাড়বে, এই নামটা আমি এই জন্য বলবো না। তার মানে উনি নাম জানে, এই নামটা ভাই আরো অনেকেই জানে, নিশ্চয়ই অনেকেই জানে। আপনাদের খেয়াল আছে বাংলাদেশের প্রধানমন্ত্রী, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখন বাংলাদেশে আসলো, প্রথমেই চলে গেল শহীদ হাদির কবরস্থানে, ওখানে কবর জিয়ারত করলো। তার কিছুদিন পরে আমাদের ডিজিএফআই প্রধান রদ বদল হইলো, যিনি নতুন আসলো উনি সস্ত্রীক কিন্তু ভারতে গেল। ভারতে নিশ্চয়ই শহীদ হাদিকে নিয়ে কথাবার্তা হয়েছে। ওই টাইমে আপনারা খেয়াল করে দেখেন আমাদের মিডিয়াতে কথা উঠা গেছিল শহীদ হাদিকে ধরে আনা হবে, এইভাবেই বাংলাদেশ সরকার আগাইতেছে। এবং যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী শহীদ হাদির কবরস্থানে গেছে, আমরাও বিশ্বাস করছি এই সরকার এই বিচারটা করবে। কিন্তু এই বিচারটা কি আগাইছে ভাই? কোনো কিছু আগায় নাই, এক কদমও আগায় নাই ভাই। যেখানেই ছিল ওইখানেই আছে। শিশির মনির সাহেবের মুখে শুনছিলাম 10-12 বার এই ফাইলটা ওপেন করার চেষ্টা করা হয়েছে, এবং শিশির মনির সাহেবের সাথেও নাকি 3-4 বার বসা হয়েছে শহীদ হাদির এই হত্যাকাণ্ডের ফাইলটা। কিন্তু এই ফাইলটার ভিতরে কি আছে? একটা রহস্যময় ব্যাপার। কোথাও জানি আইসা একটা জায়গায় আইসা ওইটা থাইমা যায়। শিশির মনির সাহেব বলতেছিল ওই একটা জায়গায় আইসা বারবার থেমে যাচ্ছে। কোন জায়গাটায় থেমে যায় ভাই জানেন? ওই যে সাংবাদিক দম্পতি সাগর রুমি হত্যাকাণ্ডের মামলাটা যেভাবে বারবার আইসা থাইমা যায়, ওইটা তো 100 বারের উপরে থাইমা গেছে, এটা মাত্র 10-12 বার থাইমা গেছে। এই বিচারটা কেন আগাইতেছে না? দেখেন মাননীয় প্রধানমন্ত্রী যখন বললো রামিসার হত্যাকাণ্ড 1 মাসের মধ্যে বিচার হবে, এই বিচার কত দ্রুত বেগে আগাইতেছে। অলরেডি সাক্ষী প্রমাণ সবকিছু হয়ে গেছে, হয়তো আগামীকাল বা পরশুদিন রায়ও দিয়ে দিবে, এই রায় চলে আসবে। এবং আমি বিশ্বাস করতে চাই 1 মাসের মধ্যে ওই সাজা হয়ে যাবে ভাই। হ্যাঁ, ওই সাজা হয়ে যাবে, যেহেতু প্রধানমন্ত্রী আমাদেরকে কথা দিছে। তার মানে প্রধানমন্ত্রী চাইলে তো অনেক কিছু হয়। তাহলে কেন মাননীয় প্রধানমন্ত্রী আপনি নিজে বলতেছেন না শহীদ হাদির এই মামলাটা কি হলো, এটা তাড়াতাড়ি তদন্ত করো, তাড়াতাড়ি মানুষের সামনে আনো। এর চার্জশিট কোথায়? এই চার্জশিট তো দিতে হবে, মানুষকে তো জানাইতে হবে। এটা নিয়ে কোনো আলোচনা নাই। রামিসার হত্যাকাণ্ডের বিচারটা যত দ্রুতভাবে আগাইতেছে, প্রধানমন্ত্রী বললো তো এটা এত দ্রুতভাবে আগাইতে পারে। আসামি তো আছেই পার্শ্ববর্তী দেশে, আর মমতা ব্যানার্জি তো বইলাই দিছে কারা হত্যা করছে। হ্যাঁ ভাই, উনার ইঙ্গিতে বোঝা যায়, মানে আমরা ধইলা নিতে পারি এই হত্যাকাণ্ডের সাথে ভারত জড়িত। এখন প্রশ্ন হচ্ছে ভারত একমাত্র হাদিকেই কেন টার্গেট করবে? হাদিকে টার্গেট করার পিছনে আমাদের অনেক যুক্তি আছে। কারণ হাদি ভারতের বিরুদ্ধে কথা বলতো, সরাসরি কথা বলতো, ভারতের আধিপত্যের বিরুদ্ধে রুইখা দাঁড়াইছিল। এমনও কথা বলছিল যে ঘাস খায়া হইলো আমাদেরকে অস্ত্র বানাইতে হবে, অস্ত্র তৈরি করতে হবে, পেটের মধ্যে ঘাস দিতে হবে ভাতের বদলে, তারপরে অস্ত্র তৈরি করতে হবে। কারণ ভারতের আধিপত্যের দিকে উনি ইঙ্গিত করছিল, রুইখা দাঁড়াইছিল। কিন্তু এরকম তো অনেকেই রুইখা দাঁড়াইছে, আর অনেকেই তো আছে এরকম একই কথা বলে। তাদেরকে বাদ দিয়ে হাদিকে কেন টার্গেট করছে এইটুকু ব্যাখ্যা দিব আপনাদের সঙ্গে। এর পিছনে একটা তালিবের সজড়িত আছে। হ্যাঁ ভাই, একটা তালিবের সজড়িত আছে। উনি একটা গালি দিছিলেন ভয়াবহ, ছিঁড়া ফিরা ফালাবে বলছিল না তালিবের স দিয়া, ওইটা হলো মেইন পয়েন্ট। দেখেন এই ফয়সাল করিম আর ওই আলমগীর এই হত্যাকাণ্ড সম্পূর্ণ করার পর কিভাবে পালায় গেছে এটা তো আমরা শুনছি। হ্যাঁ, সমস্ত কিছু বর্ণনা দিত ওই যে জুলকার নাইন সাহেব, উনি বর্ণনা দিত, মনে হইতেছে সিসি ক্যামেরায় উনি দেখতেছে, ওইভাবেই দেখাইছে এবং আসাম পর্যন্ত পৌঁছায় দিছে। মেঘালয় বর্ডার দিয়ে ঢুইকা আসাম, আসামের পরে পশ্চিমবঙ্গে যেতে হবে কেন? এই ওয়েস্ট বেঙ্গলে যাওয়ার পিছনে একটাই কারণ, ওইখানে নানকের সাথে দেখা করতে হবে। জাহাঙ্গীর কবির নানক, এই কথাটা শুনছেন না তখন, যে জাহাঙ্গীর কবির নানকের বাসায় আছে, এরকম একটা কথা তো ছড়ায় গেছিল। এখন আসি আমি একটা পয়েন্টে, কে এই জাহাঙ্গীর কবির নানক? জাহাঙ্গীর কবির নানক এমন একজন ব্যক্তি, দেখেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সবচেয়ে আপন ব্যক্তিকে, সবাই তো তাকে ভালোবাসতো, সবাই পছন্দ করতো, তার দলের, তার জন্য জীবন দিতে চাইতো। কিন্তু শেখ হাসিনা কাকে ভালোবাসতো, কাকে স্নেহের চোখে দেখতো, কাকে আপন জানতো? এই আপন জানার 2-4 জনের মধ্যে সবচেয়ে অন্যতম কে জানেন? এই জাহাঙ্গীর কবির নানক। হ্যাঁ ভাই, অনেক স্নেহ করতো, এবং এই জাহাঙ্গীর কবির নানক আপা বইলা ধমকও দিয়ে দিত, যেটা তার পছন্দ হতো না সেটা সে ধমক দিয়া বলতো। আর নানককে কেন আপা এতটা হাতে রাখছে? এর পিছনে কারণ বাংলাদেশের যত গডফাদার আছে, এই মোহাম্মদপুরের বেহারি বস্তি থেকে শুরু কইরা মিরপুর থেকে ঢাকার
যে কোনো অ্যাঙ্গেলে যান, বাংলাদেশের যে কোনো অ্যাঙ্গেলে যান, সমস্ত গডফাদারের সঙ্গে তার যোগাযোগ আছে। এবং সে নিজেও ভাই অনেক উকিল পালতো। কারণ কি জানেন, এইসব আসামিরা যখন ধরা পড়তো তাদেরকে ছুটাইতো, এর পিছনে তার বিরাট অঙ্কের একটা টাকা ফাইন্যান্স ছিল, আর এটাকে সমর্থন করতো আপা তাকে দিয়েই এই সব কিছু ম্যানেজ করতো। জেলখানার ভিতরে সমস্ত অপরাধীদেরকে যে সুযোগ সুবিধা দিত, টাকা পয়সা সাপ্লাই দিত, তাদের পরিবারও টাকা পয়সা সাপ্লাই দিত। কেন এই কথাগুলো বলতেছি? পিলখানার ট্র্যাজেডির কথা মনে আছে? ওইখানে এই জাহাঙ্গীর কবির নানকই তো সামনে গেছে। এই সাহসটা কই থেকে পায় বুঝেন না? এই ঘটনাগুলোর সাথে সে জড়িত তো, আবার সবচেয়ে প্রিয় মানুষ। কেন এতগুলা বয়ান দিলাম তার নামে? ওই যে তালিবের শ দিয়া ছিড়া ফিরা ফালামু হাদি বলছিল না, ওইটা তার ভিতরে লাগছে, ভীষণ ভাবে লাগছে। আমার যতটুকু মনে হয় সেদিন থেকে সে টার্গেট করে ফেলাইছে। হ্যাঁ, এই জাহাঙ্গীর কবির নানক তাকে টার্গেট করে ফেলাইছে, নাহলে কলকাতায় গিয়া তার কাছে কেন আশ্রয় নিবে? এই জাহাঙ্গীর কবির নানকই তো জেলখানা থেকে তাকে ছুটাইছে, এবং উকিল টুকিল যাদেরকে ধরছিল তাদের নাম আপনারা জানেন, কারা তাকে ছুটাইছিল। একজন আর্মস কেসের আসামি, মাত্র 2-2.5 মাস জেল খাইটা বাইরে হয়ে গেছে, এর আগে বহুবার জেল খাটছে, এবং ঢাকা ব্যাংকের মধ্যে তার লক্ষ লক্ষ না ভাই কোটি কোটি টাকা লেনদেন হয়েছে, এরকম প্রমাণও পাওয়া গেছে। এত কিছু প্রমাণ পাওয়া যাওয়ার পরও কিন্তু ওই মামলাটা ফাইসা রয়েছে, আগে বাড়তেছে না। যাই হোক, যেখানে ছিলাম ওইখানে আসি। এই নানক সাহেব, আমার যতদূর মনে হয় এই নানক সাহেবের মধ্যে প্রতিশোধের আগুন জ্বলতেছিল, যে তোরে খায়া দেবো। তুই আমার আপাকে নিয়ে এত বড় কথা বললি, ওই যে তালিবেশ্বর নিয়ে গোপালগঞ্জের দিকে ইঙ্গিত করছিল, ওইটা নিজের গায়ে নিয়ে নিছে। সেদিনই প্রতিশোধের জন্য সমস্ত ব্যবস্থা করে ফেলাইছে। ওই দিনই টার্গেট করছে বইলাই কিন্তু ওই ফয়সালকে জেলখানা থেকে আইনা খুব সুন্দরভাবে বন্ধু বানায় দিয়েছিল। হাদির পাশে তাকে দেখছেন। এমনও কথা শুনছি ইনকলাব মঞ্চকে সে 5 লাখ টাকা দিতে চাইছিল, এমন লেনদেনও হয়েছে, এরকম কথা শুনছি। মানে বন্ধু হওয়ার জন্য, কাছে হওয়ার জন্য, কারণ সেটা একটা মিশনে নামছে। ওই যে প্রতিশোধ নিবে, হ্যাঁ, প্রতিশোধ নেওয়ার জন্য মিশনে তো চলে আসছে, মিশন সাকসেসফুল কইরা আবার তার কাছে চলে গেছে। এটাই হলো হিসাব, ওইটারই প্রতিশোধ নিছে। তাহলে ভারত নিয়ে কে না কথা বলতেছে, তার উপরে কেন প্রতিশোধ নিতেছে না? কেন এই কথাটা বললাম? এই জন্য বললাম, ভারতের সরকার বা ভারতের সেই গোয়েন্দা বিভাগ ওই যে জাহাঙ্গীর কবির নানকের ওই টার্গেটটা জানতো, তারাই হেল্প করতে পারে। ওই যে তালিবেশ্বর জন্য যে প্রতিশোধ নেওয়ার চিন্তা ভাবনা করে ফেলছে, ওই চিন্তা ভাবনায় ভারতীয় সরকার হেল্প করছে, ভারতের কোনো গোয়েন্দা বিভাগ নিশ্চয়ই হেল্প করছে। নাহলে মমতা ব্যানার্জি কেন বললো? তা না হলে মমতা ব্যানার্জি কেন এই কথাটা বলবে? ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী, চিন্তা করেন, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছে ফয়সাল করিম যে ধরা পড়ছে এবং আলমগীর যে ধরা পড়ছে, তারা যে বয়ানগুলা পুলিশের কাছে দিছে, যে স্বীকারোক্তি দিছে, সেটা যেন বাইরে প্রকাশ না করে পুলিশরা, পশ্চিমবঙ্গের পুলিশকে তুমি বইলা দাও। মমতাকে বলতেছে স্বরাষ্ট্রমন্ত্রী। এই কথা থেকে তো সহজেই বোঝা যায় বাংলাদেশের মানুষ কতটা বিপদে আছে। তারা ইচ্ছা করলেই তাদের কোনো এজেন্সিকে দিয়া, তাদের লোকজন দিয়া এখানে কিল করাই দিতে পারে। উনার কথায়, মানে মমতা ব্যানার্জির কথায় তো এটাই প্রকাশ পাইলো যে দেশের ডিপ স্টেট একেবারে সরকার জড়িত। জানি না স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কি জবাব দিবে, ওনার জবাবের অপেক্ষায় রইলাম। কিন্তু আমাদেরকে ভাই হিসাব করে চলতে হবে, বুঝা নিতে হবে। মমতা ব্যানার্জি সাবেক মুখ্যমন্ত্রী, 15 বছর যাবৎ ক্ষমতায় ছিল, আলতু ফালতু কথা বলবে না ভাই। দেওয়ালে পিঠ ঠেকে গেছে, বলছে আমার উপরে এমন জুলুম হইতেছে, দেওয়ালে পিঠ ঠেকে গেছে, যার জন্য প্রকাশ করে দিলাম। আসল হয়েছে কি জানেন? বিচার হয় না বলে এগুলো বারবার ঘটে। যদি সত্যিকারের বিচার হইতো তাহলে এগুলো ঘটতো না। আমরা নাসিরউদ্দিন পাটোয়ারির জীবনে অনেক বড় শঙ্কা দেখা দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে ওসমান হাদির ভাগ্যে যে নির্মম পরিহাস লেখা ছিল, লেখা হয়ে গেছে। নাসিরউদ্দিন পাটোয়ারির জীবনেও ঠিক এরকম একটি কালো অধ্যায় যে কোনো মুহূর্তে নেমে আসা বিচিত্র নয়। প্রশ্ন করতে পারেন হঠাৎ করে এই শঙ্কা কেন দেখা দিল? হ্যাঁ, এই শঙ্কা দেখা দেওয়ার 2টি কারণ আমাদের চোখের সামনে দৃষ্টিগোচর হয়েছে। এই 2টি বিষয়ে আমি আপনাদেরকে একটু আলোকপাত করব। এই বিষয়ে আলোচনা করার আগে আমাদের একটু বুঝে নেওয়া দরকার যে প্রেক্ষাপটটা কি তৈরি হয়েছে। ওসমান হাদি কোন প্রেক্ষাপটে এই দুনিয়ার বুক থেকে চলে গেছে, তাকে কেন হত্যা করা হয়েছে, কোন পরিস্থিতির ভিতর দিয়ে তিনি যাচ্ছিলেন যে তাকে হত্যা করা হয়েছে, এবং ওসমান হাদি হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত, কেন তাকে হত্যা করা হয়েছে, এটি গত পরশুদিন কলকাতার যিনি সদ্য বিদায়ী মুখ্যমন্ত্রী তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়, তার একটি বক্তব্যের মাধ্যমে এটা একেবারে পরিষ্কার হয়ে গেছে। দীর্ঘদিন ধরে এদেশে ওসমান হাদির যারা সতীর্থ রয়েছে তারা দাবি করে আসছে হাদি হত্যার সাথে সরাসরিভাবে ভারত জড়িত, এবং ভারতের যে গোয়েন্দা সংস্থা, এই গোয়েন্দা সংস্থার মাধ্যমে এদেশে তারা এত অ্যাক্টিভ যে তারা ডিপ স্টেটের কোনো শক্তিশালী মাধ্যম দিয়ে ওসমান হাদিকে হত্যা করিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় সে কথা পরিষ্কার করে বলে দিয়েছেন, সেটা গতকালকের ভিডিওতে আমি আপনাদেরকে বলেছি। আজকের কথা হচ্ছে, এই পর্যন্ত তো আপনারা জেনেছেন কেন তাকে, কোন পরিস্থিতিতে হত্যা করা হয়েছিল, ভারত কেন তাকে, ওসমান হাদির মতো একজন মানুষকে বেছে নিল হত্যা করার জন্য। ভারত বুঝতে পেরেছিল, তারা তাদের গোয়েন্দা সংস্থার মাধ্যমে এবং তাদের ইন্টেলিজেন্স দিয়ে, তাদের প্রুডেন্স দিয়ে তারা বুঝতে পারে আজ থেকে 50 বছর পরে গিয়ে কি হবে। তারা বুঝতে পেরেছিল যে এই ছেলে এবার না হোক আগামীবার এমপি হবে, এমপি হলে এই ছেলের ক্ষমতা আরো বাড়বে, যখন ক্ষমতা বাড়বে তখন সে তার ওই প্রুডেন্স দিয়ে, তার ইন্টেলিজেন্স দিয়ে, তার মেধা দিয়ে এমপি থেকে সে আরো দূরে চলে যাবে, আরো বড় হয়ে যাবে। আর সে যখন ক্ষমতার মালিক হবে, ক্ষমতাবান হবে, তখন সে এদেশে যা করতে চাচ্ছে, বাংলাদেশকে ভারতীয় সাম্রাজ্যবাদ, আধিপত্যবাদকে ঠেকানোর জন্য, মোকাবেলা করার জন্য, ভারতীয় কালচারাল ফ্যাসিস্টদেরকে মোকাবেলা করার জন্য যে যে পদক্ষেপ সে এখন নিচ্ছে, তাহলে এই ছেলে যখন ক্ষমতার কাছাকাছি চলে যাবে, ক্ষমতাবান হবে, তখন সে এই কাজকে আরো দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাবে। যেটা 5 বছর লাগতো যে কাজ করতে, সে যখন ক্ষমতার কাছাকাছি চলে যাবে তখন এই কাজ করতে তার মাত্র 6 মাস লাগবে। এটি ভারত বুঝতে পেরেছিল। এটি বুঝতে পারার কারণেই খুব তাড়াতাড়ি তড়িঘড়ি করে এ দেশীয় কিছু অমানুষদেরকে দিয়ে
ভারতের কিছু দালালদেরকে দিয়ে এই কাজটি এখানে সংগঠিত করেছে। মূলত ওসমান হাদিকে হত্যার মাধ্যমে বাংলাদেশকেই তারা পঙ্গু করে দিয়েছে। বাংলাদেশে আর উচ্চকিত ভয়েস নাই, হাদির মতো ভয়েস নাই। তবে আশার বাণী হচ্ছে হাদির পরে এই নাসিরউদ্দিন পাটোয়ারি সেই ভয়েস নিয়ে, সেই কার্যক্রম নিয়ে, সেই গতি নিয়ে দ্রুত গতিতে সামনে এগিয়ে যাচ্ছিল। কিন্তু আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করলাম তার পিছনেও ইতিমধ্যে লোক লেগে গেছে, তার শত্রু তৈরি হয়ে গেছে। বিএনপি ইতিমধ্যে এই নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে প্রায় 1 ডজন বার হামলা করেছে। তাকে মূলত এই হামলা করতে করতেই এক পর্যায়ে দুনিয়ার বুক থেকে সরিয়ে দেবে, সুযোগ পেলেই বাগে যখন পেয়ে যাবে হামলাগুলো করছে। মনে করেন এখন ঢিল ছুটছে, ডিম ছুটছে, কখনো কখনো কিল ঘুষি দিচ্ছে। এরপরে যখন বাগে পেয়ে যাবে তখন তাকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দেবে। এখন কেন তাকে কেন টার্গেট করা হলো, তাকে কেন এরকম বারবার হামলা করা হচ্ছে এবং কেন তাকে হাদির ভাগ্য বরণ করতে হবে? কারণ হাদির পরে তিনি একমাত্র ব্যক্তি যিনি সত্য কথা উচ্চারণ করতে বিন্দুমাত্র দ্বিধা করে না। আপনারা খুব লক্ষ্য করবেন কিন্তু এই নাসিরউদ্দিন পাটোয়ারি দুর্নীতির বিষয়ে কথা বলছে, চুরির বিষয়ে কথা বলছে, অনিয়মের বিরুদ্ধে কথা বলছে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলছে। এখন এই অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গিয়ে তিনি এমনভাবে অকাট্য দলিল দিয়ে, যুক্তি দিয়ে, চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, যখন এই একেবারে অকাট্য কথা তো অনেকেই বলে কিন্তু তারা চোখে আঙ্গুল দিয়ে দেখাতে পারে না এবং রিলেট করতে পারে না। নাসিরউদ্দিন পাটোয়ারির একটা অন্যতম গুণ হচ্ছে, তার অন্যতম একটা কোয়ালিটি হচ্ছে তিনি রিলেট করতে পারেন এবং যাকে উদ্দেশ্য করে তিনি এই কথাটি বলছেন তার কলিজা পর্যন্ত ওই কথাটা যেয়ে গেঁথে যায়। তিনি বিএনপি 5 আগস্টের পরে জামাত ইসলামকে মুনাফেক প্রমাণ করার জন্য চরমনাই এবং বিএনপি উঠে পড়ে লেগেছিল। জামাত ইসলাম মুনাফেক। তাহলে মুনাফেক কাকে বলে? মুনাফেক হচ্ছে যারা ওয়াদা দিয়ে ওয়াদা খেলাপ করে, আমানতের খেয়ানত করে। যখন এই পর্যায়ে চলে যাচ্ছিল বিএনপি সমর্থিত যে সমস্ত মিডিয়া আছে এখানেও জামাত ইসলামকে মুনাফেক ট্যাগ দেওয়ার একটা প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গিয়েছিল এবং এটা অনেকটা সফল হতে যাচ্ছিল। এইখানে এসে একটা বাড়ি দিয়েছে নাসিরউদ্দিন পাটোয়ারি। নাসিরউদ্দিন পাটোয়ারি এই বয়ানটা, এই ন্যারেটিভটা ভেঙে দিয়েছে। কিভাবে ভেঙে দিয়েছে? একেবারে সত্য সামনে নিয়ে এসেছে। এটা হচ্ছে যে আপনি আপনার জনগণের সাথে যে ওয়াদা করেছেন সেটি যদি আপনি ভঙ্গ করেন তাহলে তো আপনি মুমিন থাকতে পারেন না। মুমিন যে নয় সে মুনাফিক। যেমন বিএনপির যে 31 দফা, এই 31 দফার প্রথম দফাটাই ছিল গণভোট কার্যকর করা। ক্ষমতায় গেলে তারা অবশ্যই গণভোট কার্যকর করবে, কিন্তু ক্ষমতায় এসে তারা কি করেছে? প্রথমেই গণভোট বাতিল করেছে। এটা কিন্তু তাদের নির্বাচনী ম্যানিফেস্টোর একেবারে শুরুতেই রয়েছে, 1 নাম্বার ধারায়। এরপরে তারা বিভিন্ন ধরনের এই যে ন্যায়পাল গঠন করবে, সাংবিধানিক যে পদগুলো আছে সেগুলো রক্ষা করবে, সেগুলো তারা বাতিল করেছে। গুম কমিশন তারা বাতিল করে দিয়েছে। তারপরে সংস্কার পরিষদে যে সমস্ত আলাপগুলো হয়েছে টোটালি বাতিল করে দিয়েছে, একটাও আর ওগুলো রাখে নাই। এই যে 1.5 বছর ধরে এই আলী রিয়াজের সাথে আসা যাওয়া হলো, সব কিছু বাতিল করে ফেলেছে। অর্থাৎ যে আশা আকাঙ্ক্ষা নিয়ে দেশটা দ্বিতীয়বারের মতো স্বাধীন হলো, ফ্যাসিবাদ মুক্ত হলো, যে নিয়ম কানুনগুলো থাকার কারণে শেখ হাসিনা ফ্যাসিবাদে পরিণত হয়েছিল, এই সংস্কারটা দরকার ছিল যে এইগুলো সংস্কার করে ওইখানে ওই ফ্যাসিবাদ ফিরে আসার পথটা রুদ্ধ করতে হবে। সবাই কিন্তু একমত হয়েছিল। বিএনপি পুরোপুরি সেখান থেকে একেবারে গণেশ উল্টে গেছে। নাসিরউদ্দিন পাটোয়ারি সেই কথাটাই খুব জোর দিয়ে বলেছে যে তাহলে যারা জনগণের সাথে যে ওয়াদা করেছিল, দেশবাসীর সাথে যে ওয়াদা করেছিল, নির্বাচনী ইশতেহারে যেগুলো ঘোষণা করেছিল, এইগুলো যারা ভুলে যায়, এইগুলো যারা মানে না, পালন করে না, মূলত তারা হচ্ছে মুনাফিক। তাহলে আঘাতটা কোথায় করেছে? কলিজায় গিয়ে লেগেছে। তারা প্রথমে তাকে হত্যাযোগ্য করে তোলার জন্য তাকে বেয়াদব আখ্যা দিল, সবচাইতে বেয়াদব রাজনীতিবিদ। আর এইটার পরেই কিন্তু বিভিন্ন জায়গায় এই হামলাটা শুরু হয়েছে। শ্রোতা, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং সকল বিশ্লেষকদের বিশ্লেষণগুলো মনোযোগ সহকারে শুনেছেন। তো প্রত্যেকটি বিশ্লেষকদের বিশ্লেষণ শোনার পরে আপনারা কি জানলেন, বুঝলেন? আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করুন। যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।